আজকের টপিকটা আপনার একটু পরে ইয়া করা শুরু করবেন যে আপু মানে এই টপিকটা খুব কঠিন লাগতেছে। আমরা হচ্ছে ফার্স্টে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে শুরু করি। হ্যাঁ, ফার্স্টে আপনাদের একটা কনসেপশন হচ্ছে শাখা নদী এবং উপনদী নিয়ে আপনাদের একটু ঝামেলা আছে, ঠিক আছে? এবং কোন নদীর কোন জায়গা থেকে উৎপত্তি, কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে, কোন পয়েন্টে কার সাথে মিলিত হয়েছে, এটা নিয়ে একটা সমস্যা আছে। তো আমি আমার অ্যাডমিশন ফেজে একটা ভাইয়ার ভিডিও ফলো করে আমি এটা একটু ছবি টবি এঁকে মুখস্থ করেছিলাম, এবং আমি সবসময় আপনাদেরকে বলি আমার সময় আমার টেবিলের উপরে একটা বাংলাদেশের ম্যাপ লাগানো ছিল। আমি সেখানে পয়েন্ট আউট করে করে দেখা তো রেড মার্কেটে মার্ক করে রাখা যে এখান থেকে এখানে এটার উৎপত্তি, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আমরা সেটা শুরু করি। সেটা হচ্ছে বাংলাদেশের নদ ও নদী। আপনাদের প্রথম ইয়া হচ্ছে নদ এবং নদীর মধ্যে ডিফারেন্স কি। আপনি কোন জায়গার মধ্যে নদ এবং নদীর আহামরি কোনো ডিফারেন্স পাবেন না, কারণ এটা আসলে কি ওই যে কোনো জিনিসের ডিফারেন্স না, এটা আসলে আমাদের বাংলার যে অভিধানিক শব্দ সেখানে শব্দের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? লাস্টে অবিভক্তি থাকলে নদ বলি, লাস্টে আ বা ই থাকলে আমরা নদী বলি, এই টাইপের। বাট আহামরি আপনি কোনো বেশি ডিফারেন্স পাবেন না। কিন্তু বাংলাদেশের মধ্যে যে নদ তিনটা আছে, এই তিনটা কি কি আমরা পরবর্তীতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যামেরা নিচে নামাইছে, এখন দেখো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ক্যামেরা এখন ঠিক আছে? আমি এখন কিছু দাগাইনি, আপনাদের ক্যামেরা ফিক্স করছিল এই জন্য। আচ্ছা দেখো, আমরা কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে আসি। আমার একটু ছবি টবি আঁকা লাগবে আজকে, আপনারা তো মজা নেবেন যে আপু ছবি এত বাজে ছবি আঁকে, এই টাইপের কিছু একটা, ঠিক আছে? ফারিয়া আপুকে যেই ইনবক্স করে না কেন আমি ইনবক্স চেক করি না, তো আপনাদের এটা নিয়ে একটু টেনশন করা লাগবে না কারা বেশি ইনবক্স করতেছে, ঠিক আছে? ওকে, দেখো আমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে কি শাখা নদী কি আর উপনদী কি, ঠিক আছে? শাখা নদী ও জিনিসটা হচ্ছে কি, ধরো একটা নদী সে উৎপত্তি হয়ে এখান থেকে যাচ্ছে, হ্যাঁ, এখন মাঝ পথে সে এদিক থেকে একটা শাখা দিল, এটাকে আমরা বলেছি শাখা নদী, ঠিক আছে? আর উপনদী জিনিসটাকে ধরো একটা নদী এখান থেকে প্রবাহিত হচ্ছে, তার মধ্যে একটা নদী এসে অ্যাড হইছে, তার মধ্যে কি হচ্ছে একটা নদী এসে অ্যাড হয়েছে, সেটাকে আমরা বলেছি উপনদী। তাহলে একটা নদী প্রবাহমান অবস্থা, তার মধ্যে থেকে একটা শাখা তৈরি হয়েছে, তাকে আমরা বলছি শাখা নদী। আর একটা নদী প্রবাহমান অবস্থা ছিল, তার মধ্যে আরেকটা নদী এসে ঢুকে গেছে বা অ্যাড হয়েছে, সেটাকে আমরা কি বলছি উপনদী বলছি। তাহলে আশা করি আপনাদের শাখা নদী এবং উপনদী জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আমি একটা ছবি আঁকবো, না কেউ প্লিজ মজা নিয়েন না, ঠিক আছে? না এরকম কোনো মেয়ে নদ ছেলে নদী এরকম কিছু না, ঠিক আছে? দেখো আমরা এখন একটা ছবি আঁকবো। ফার্স্ট এরকম একটা বক্স এঁকে নিব, ঠিক আছে? এখন এদিকে হচ্ছে আমাদের তিব্বতের পাহাড় গুলা, ঠিক আছে? এদিকে কি আমাদের তিব্বতের পাহাড়। তোমরা যারা ছোটবেলায় যে শুনছো না কৈলাস পাহাড়ে, যারা এখানে হিন্দু আছে তারা তারা ভালো জানবা। তিব্বতের কৈলাস পাহাড়ের মধ্যে হচ্ছে মহাদেব শিব হচ্ছে বিভিন্ন ধরনের কি বলবো ধ্যানে থাকতো বা বিভিন্ন ধরনের পূজা টুজা করতো আর কি। তো এটা হচ্ছে সেই কৈলাস পাহাড়। এই কৈলাস পাহাড়ের নিচের দিকে একটা হ্রদ প্রবাহিত হয়, যেটার নাম হচ্ছে মানস সরোবর। এটা হচ্ছে আমার তিব্বতে। তুমি তুমি চেষ্টা করবা বাসার মধ্যে বা তোমার নিজের বইয়ের যে নোট খাতা, যেরকম আমার হচ্ছে একটা আলাদা কাগজ এক করে আমি জিকে বইয়ের মধ্যে লাগিয়ে নিছিলাম, যাতে আমার জন্য ছবিটা দেখে দেখে পড়া ইজি। তুমি চেষ্টা করবা আমার ক্লাসের সাথে আঁকতে পারলে তো ভেরি গুড, না একটা স্ক্রিনশট নিয়ে আনা পর নিজে এঁকে নিবা, তাহলে দেখবা যতবার দেখতেছো তোমার মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরো আমার তিব্বতের সেই তিব্বতের কৈলাস পাহাড়। এটা হচ্ছে আমার তিব্বতের কৈলাস পাহাড়, ঠিক আছে? ওকে, এখানে নিচে দিয়ে একটা হ্রদ প্রবাহিত হচ্ছে, এটার নাম হচ্ছে আমার মানস সরোবর হ্রদ। সরোবর হ্রদ। ওই পাশে বোর্ড দেখা যাচ্ছে কিনা জানাও, হ্যাঁ? মেবি দেখা যাচ্ছে না পুরোটা, আমি এই পাশে লিখি আরো, ঠিক আছে? এটা হচ্ছে আমার মানস সরোবর হ্রদ, ঠিক আছে? ওকে, এরপরে এই পাশে গেল আমার তিব্বতের কৈলাস পাহাড়, এই পাশে হচ্ছে আমার হিমালয়ের পাহাড় গুলো। এই পাশে কি আমার হিমালয়ের পাহাড়, ঠিক আছে? এটা হচ্ছে আমার হিমালয়ের পাহাড়, হিমালয়। এখান দিয়ে হচ্ছে আমার কিছু কিছু ঝর্ণার মতো বা কিছু হ্রদের মতো অংশ আছে, সেটাকে আমরা বলেছি গাঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে? মানে পাহাড় থেকে বরফ গলে গলে একটা নদীর মতো বা একটা প্রবাহের মতো সৃষ্টি করেছে, নাম কি দিয়ে কি আমরা গাঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে? গাঙ্গোত্রী হিমবাহ। ওকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই পাশে ধরো আমাদের এই যেখানে তিব্বত একটা লেখার জন্য একটু বেড়ে গেছে, আমাদের এই পাশে হচ্ছে
আসাম, ঠিক আছে। মানে এখানে হচ্ছে মেইনলি ভারতের যেই অংশগুলোর সাথে আমাদের সম্পর্ক ওই 7টা প্রদেশ হচ্ছে এখানে, বাট আমরা হচ্ছে এখানে ধরে নিব এখানে হচ্ছে আমাদের আসামের লুসাই পাহাড়, ঠিক আছে, আসামের লুসাই পাহাড়। পাশে আমি দেখা যাবে না, নিচে নিচে লিখি লুসাই পাহাড়। ওকে, আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। উপরে লেখা দেখা যাচ্ছে না, জাস্ট আমি বলে দিই এটা হচ্ছে তিব্বতের কৈলাস পাহাড়। এখানে লিখছি তিব্বতের কৈলাস পাহাড়, নিচে একটা হ্রদ, হ্রদের নামটা নিচে লিখছি মানস সরোবর হ্রদ, ঠিক আছে। এই পাশে হচ্ছে তোমার আসামের লুসাই পাহাড়, ঠিক আছে, আর এই পাশে হচ্ছে তোমার গাঙ্গোত্রী হিমবাহ। কি সমস্যা দেখায় আমি তো বুঝতেছি না। লেখা কি বাজে দেখে বোঝা যাচ্ছে না, নাকি লেখার উপর লাইটের রিফ্লেকশন বুঝছে, এটা বলে এক মিনিট। এখন সাডেনলি সাউন্ড কমে গেছে। আমার এখানে তো আমি সাউন্ড ঠিকই শুনতেছি, বুঝতেছি না ভাই। এখন কি দেখা যাচ্ছে লেখা, সেটা বলো। দেখো আবার লিখি, কি সমস্যা বুঝি না তো ভাই। আচ্ছা দেখো আমি এটা আবার আঁকি, ঠিক আছে, ছোট করে আঁকি, তাহলে হয়তো বুঝবা। ধরো এটা হচ্ছে আমার সেই যেখানে আমার নদী নদী আমি বুঝাবো, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, এই পাশে হচ্ছে সে আমার তিব্বতের কৈলাস, এবার সেটা আমার তিব্বতের কৈলাস, ঠিক আছে, কৈলাস পর্বত, যার নিচে রয়েছে কি মানস সরোবর হ্রদ প্রবাহিত হচ্ছে। মানস সরোবর হ্রদ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এই তো আমি ক্লিয়ার শুনতেছি, কেউ ক্লিয়ার শুনতেছে না, জিনিসটা খুবই ফ্রাস্ট্রেটিং। যাই হোক, এই পাশে হচ্ছে আমার হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, এ পাশে কি আমার হিমালয়ের গাঙ্গোত্রী, বানানটা ভুল হইতে পারে, যাই হোক বুঝলেই হইল, হিমবাহ, ঠিক আছে। এই পাশে হচ্ছে আমার কি আসামের লুসাই পাহাড়, এই পাশে কি আমার আসামের লুসাই পাহাড়। এরপরও কেউ যদি না বুঝো, আমার কিছু করার নেই, পরে দরকার আমি ছবি দিয়ে দিব, ঠিক আছে না? ওকে, এক মিনিট। আচ্ছা, বোর্ডের উপর কেমন রিফ্লেকশন বলছে? আমার না এখানে সব ঠিকঠাক দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক, আমি ছবি ব্ল্যাক পেন দিয়ে আঁকবো, তোমার টেনশন করা লাগবে না, ঠিক আছে। আর মনে করো এই জায়গাটার মধ্যে হচ্ছে সিকিম, এই জায়গাটার মধ্যে কি আছে তোমার সিকিম, ঠিক আছে, এই জায়গার মধ্যে হচ্ছে তোমার সিকিম আছে। আচ্ছা দেখো এখন আমি কি দেখাচ্ছি সেটা একটু ভালো করে খেয়াল করো, গ্রিন কালার দিয়ে দেখাই। তোমার তিব্বতের কৈলাস পাহাড় থেকে একটা পানি, মানে যে গাঙ্গোত্রী হিমবাহ থেকে একটা পানি প্রবাহ এখানে ঢুকে, ঠিক আছে। মেইনলি এখান থেকে আসে হচ্ছে তোমার ব্রহ্মপুত্র। কোন নদী আসে? ব্রহ্মপুত্র, ঠিক আছে। তাহলে দেখো তোমার তিব্বতের কৈলাস পাহাড়ের নিচে যে গাঙ্গোত্রী তোমার হচ্ছে মানস সরোবর হ্রদ ছিল, সেখান থেকে কি আসতেছে? ব্রহ্মপুত্র। সে বাংলাদেশে কোন জায়গা থেকে এন্টার করতেছে? এই জায়গাটার নাম হচ্ছে কুড়িগ্রাম। কি? কুড়িগ্রাম, ঠিক আছে। তাহলে আমার মানস সরোবর হ্রদ থেকে কুড়িগ্রাম হয়ে ব্রহ্মপুত্র ঢুকলো, ওকে। এখন হচ্ছে আমার সিকিম, সিকিমের পাহাড়গুলো থেকে আরেকটা হ্রদ, দেখো কোন কালিতে দেখাবো তুমি ভালো দেখতে পারবা, ওকে। সিকিম থেকে হচ্ছে আরেকটা পানির প্রবাহ বা আরেকটা এরকম নদী আমাদের বাংলাদেশে ঢুকছে। সেই নদীটার নাম কি? সেই নদীটার নাম হচ্ছে তিস্তা। কি নাম? তিস্তা, ঠিক আছে।
বাংলাদেশে কোন পয়েন্ট দিয়ে ঢুকে? সে হচ্ছে লালমনিরহাট দিয়ে ঢুকছে, ঠিক আছে? সে হচ্ছে লালমনিরহাট দিয়ে ঢুকছে। তুমি চাইলে শর্টকাটে এল দিয়ে লিখতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য, তোমরা পরে বুঝবা না কি লিখছি। তাহলে এইটুকু বুঝছো? তাহলে দেখো আমার মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নদ ঢুকলো কুড়িগ্রাম হয়ে, আর আমার সিকিমের পাহাড় থেকে তিস্তা নদীটা ঢুকলো বাংলাদেশে, সেটা হচ্ছে কোন পয়েন্টে? লালমনিরহাট দিয়ে। এবং তারা একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। দেখো মিলিত হচ্ছে তারা যে পয়েন্টে, সেটা মিললি কুড়িগ্রামে, ঠিক আছে? আমি কে দিয়ে লিখলাম। তাহলে এইটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন কোন পয়েন্ট দিয়ে ঢুকছে এবং কোন পয়েন্টে মিলিত হয়েছে। আচ্ছা, সবসময় মনে রাখবা দুইটা নদী যখন একসাথে মিলিত হয়, যেই নদীটা বড় থাকে আমরা সেই নদীর নামে, মানে দুইটা নদী মিলিত হয়েছে, মিলিত একটা নদী হিসেবে কন্টিনিউ করবে, আমরা ওটাকে কোন নামে ডাকবো? যেই নদীটা বড় ছিল আমরা সেই নদী নামে ডাকবো, ঠিক আছে? তাহলে যেহেতু তিস্তা বা ব্রহ্মপুত্রের মধ্যে ব্রহ্মপুত্রটা বড়, তাই আমরা এটাকে পরবর্তী মনে করব এটা হচ্ছে ব্রহ্মপুত্র হিসেবে নিচে কন্টিনিউ করছে, ঠিক আছে? সিকিমটা আপনারা ধরে নেন কোথায় আছে, এখন আমার পক্ষে এত ইয়া করে তো পসিবল না। আচ্ছা, এরপর দেখো এখন আমাদের আসবে হচ্ছে গঙ্গা। দেখো এখন আমার এই যে গাঙ্গোত্রী হিমবাহ দিয়ে একটা পানি প্রবাহ বহমান, সেটা ইন্ডিয়ার মধ্যে নাম ছিল হচ্ছে গঙ্গা। ইন্ডিয়ার মধ্যে নাম কি ছিল? গঙ্গা। কিন্তু যখন সে বাংলাদেশে প্রবেশ করেছে কোন পয়েন্ট দিয়ে? চাপাই নবাবগঞ্জ। কোন পয়েন্ট দিয়ে? চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে? চাপাই নবাবগঞ্জে সে বাংলাদেশে ঢুকছে, ঠিক আছে? ঢুকে তার নাম কি হয়ে গেছে? তার নাম হয়ে গেছে পদ্মা, ঠিক আছে? তার নাম কি হয়ে গেছে? পদ্মা। আশা করি আপনাদের ক্লিয়ার ব্যাপারটা। আশা করি আপনাদের ক্লিয়ার। আলতু আজে বাজে কমেন্ট করেন না, যেটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের ইয়ে হতে পারে, একটু বুঝেন, ঠিক আছে? আচ্ছা, ব্রহ্মপুত্র এই যে কুড়িগ্রাম পয়েন্টে মিলিত হয়েছে, তারপর ব্রহ্মপুত্রকে দুইটা স্ট্রিম বের হয়, মানে সে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে যমুনা হিসেবে কন্টিনিউ করে, হিসেবে কন্টিনিউ করছে, যমুনা হিসেবে কন্টিনিউ করছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে সে মেইন, মানে এটা মেইনলি ভাগ হয় কখন? 1727 সালে একটা বন্যা হয়, বন্যার ফলে কি হয়? ব্রহ্মপুত্র নদীটা দুই ভাগে ভাগ হয়ে যায়। মেইন ব্রহ্মপুত্রটা এদিক থেকে পাস করে, ঠিক আছে? মেইন ব্রহ্মপুত্রটা, বানানে ভুল, ঠিক আছে? আচ্ছা, মেইন ব্রহ্মপুত্র তোমার এদিক দিয়ে পাস করতেছে, আর আরেকটা যে শাখা নদী হচ্ছে বন্যার ফলে তার গতিপথ একটু চেঞ্জ হয়ে যায়, তখন আরেকটা শাখা নদী যমুনা হচ্ছে এই পাশ দিয়ে পাস করতে থাকে। বুঝছি এই জিনিসটা? আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। না বুঝলে বলো, কিন্তু পরে কিন্তু মারি লাগাবো ধরে। আচ্ছা, তো দেখো যমুনা এদিক থেকে নিচে নামতেছে, পদ্মা তোমার এই পাশ থেকে আসতেছে, তো এই দুইটা একটা পয়েন্ট থেকে মিলিত হচ্ছে, তাই না? এই মিলিত পয়েন্টটা হচ্ছে তোমার রাজবাড়ির গোয়ালন্দ। মিলিত পয়েন্টটা কি তোমার? রাজবাড়ির গোয়ালন্দ, ঠিক আছে? তাহলে একটু কি বুঝছি কিভাবে কোনটা আসলো। ওকে ওকে, এরপরে দেখো এই দেখো আমরা মোটামুটি সবকিছু ব্যবহার করছি, একটা বাদ পড়ছে মাঝখানে, আসামের লুসাই পাহাড়। এখন দেখো আসামের লুসাই পাহাড় দিয়ে কি হচ্ছে, আমরা অন্য একটা কালি ইউজ করি, কোন কালি ইউজ করা যায়? দেখো ফেভারিট কালার, মেয়েদের ফেভারিট কালার। আচ্ছা, আসামের লুসাই পাহাড় থেকে আসার একটু উপরে হবে, আমি নিচে গেছে বেশি। তো আসামের লুসাই পাহাড় থেকে একটা নদী ঢুকতেছে, কোন পয়েন্টে ঢুকতেছে? সিলেটে। সিলেটে একটা নদী ঢুকছে, ঠিক আছে? সিলেটে ও মেইনলি, মানে যেই নদীটা, এই নদীর নাম ছিল আগে বরাক নদী, ঠিক আছে? কি নদী? বরাক নদী। তো ও যখন ইন্ডিয়াতে বরাক নদী নামে ছিল, যখন সে বাংলাদেশে ঢুকতেছে, সিলেটে ঢুকতেছে, তখন সে দুইটা ভাগে ভাগ হয়। দুইটা ভাগের নাম হচ্ছে সুরমা, এবং এর পরবর্তী আমার মিলিত হয়ে যায়, ঠিক আছে? একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা। একটা সুরমা, একটা কুশিয়ারা, ঠিক আছে? মেইনলি তোমার বরাক নদীটা পরবর্তী মেঘনা নামে কন্টিনিউ করবে, জাস্ট যখন বাংলাদেশে ঢুকতেছে তখন সে দুইটা রুটের মধ্যে ভাগ হয়েছে, পরবর্তী দুটো রুট আবার মিলিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু যেই পয়েন্টে এই দুটো আবার মিলিত, সেটা হচ্ছে আমার আজমেরিগঞ্জ। সেটা কি আমার? আজমেরিগঞ্জ। তোমরা যারা সিলেট আছে তারা হয়তো আজমেরিগঞ্জ চিনো, আজমেরিগঞ্জ। হ্যান্ডরাইটিং না বুঝলে বলবা।
তাহলে আমার আসামে লুসাই পাহাড় থেকে বরাক নদী সিলেটে গেল, সিলেটে দুই ভাগে ভাগ হইলো, সুরমা এবং কুশিয়ারা। সুরমা কুশিয়ারা আবার মিলিত হয় কোন পয়েন্টে? আজমেরিগঞ্জে। পরবর্তী সুরমা এবং কুশিয়ারা মেঘনা নামে কন্টিনিউ করছে, ঠিক আছে? কি নামে কন্টিনিউ করছে? মেঘনা। এটা হচ্ছে আমার মেঘনা নদী। তাহলে দেখো তুমি বলতে পারো এই বরাক নদীটাই কিন্তু মেঘনা নদী, কিন্তু বরাক নদীটা যখন ইন্ডিয়া ছিল আমরা নাম রাখছি বরাক এবং বাংলাদেশের নাম হয়েছে মেঘনা, কিন্তু মেঘনার উৎপত্তি কি হবে? ওই যে দুটো নদী মিলিত হয় আবার মেঘনা নদী তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, এই মেঘনা দেখো ও ব্রহ্মপুত্র একটা স্ট্রিমের সাথে মিলিত হয়েছে, তাই না? এই যে ব্রহ্মপুত্র একটা স্ট্রিমের সাথে মিলিত হয়েছে কোন পয়েন্টে? তোমার ভৈরবে, ঠিক আছে? আমি ওটা কালি দিয়ে লিখি, ধরো ভৈরবে মিলিত হয়েছে, ঠিক আছে? তাহলে তোমার মেঘনা এই পাশ থেকে আসতেছে, ব্রহ্মপুত্র এই পাশে যাচ্ছে, দুইটা মিলিত হয়েছে কোন পয়েন্টে? ভৈরবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেহেতু মেঘনা বড়, ঠিক আছে, মেঘনা নদী হচ্ছে আমাদের অনেক বড় একটা নদী, বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা, মেঘনা অনেক বড়, সে পরবর্তীতে ব্রহ্মপুত্রে মিলিত হয়ে মেঘনা নামে নিচে দিকে নামছে। নামার সময় সে কি হচ্ছে দেখো, যখন এখানে নামছিল তখন সে এই পয়েন্টে এসে আবার পদ্মার সাথে মিলিত হয়ে যাচ্ছে, দেখছো? পদ্মা দিকে যাচ্ছিল, মেঘনা দিকে নামতেছিল, তাহলে এখন সে কার সাথে মিলিত হয়েছে? পদ্মার সাথে মিলিত হয়েছে। কোন পয়েন্টে? চাঁদপুরে, ঠিক আছে? চাঁদপুরে মিলিত হয়েছে। এরপরে যখন মিলিত হয়েছে এবার পদ্মা নিজের মতো যাচ্ছে, আবার মেঘনা নিচের দিকে নামতেছে, নেমে ফাইনালি কি হবে? সে হচ্ছে এই যে বঙ্গোপসাগরের মধ্যে পতিত হয়েছে। শেষ। আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার। আমি আরেকবার জাস্ট লাস্ট টাইম রিপিট করবো, আমাদের ক্লাসের টাইম অলরেডি অনেকটুকু হয়ে গেছে, আমি একবার লাস্ট টাইম রিপিট করি, ঠিক আছে? আচ্ছা, দেখো কি হচ্ছে, ফার্স্টে আমার তিব্বতের কৈলাস পাহাড় থেকে কি হচ্ছে, আমার বঙ্গোপসাগর আসতেছে, কোন পয়েন্ট দিয়ে ঢুকছে? কুড়িগ্রাম পয়েন্ট দিয়ে ঢুকছে, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, আমার সিকিমের পাহাড় থেকে আমার লালমনিরহাট দিয়ে তিস্তা নদী ঢুকলো। এরপরে তিস্তা এবং ব্রহ্মপুত্র কুড়িগ্রামেরই একটা পয়েন্ট থেকে তারা মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর কি হয়েছে, 1727 সালে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে এই নদীটা তার গতিপথ একটু চেঞ্জ করে, তখন তার একটা গতিপথ তৈরি হয়ে যাচ্ছে যমুনা নদী, ঠিক আছে? যমুনা স্ট্রেটলি নিচে দিকে নামতে থাকে, ব্রহ্মপুত্র আবার এদিকে বাঁকা হয়ে বাড়তে থাকে। আচ্ছা, গেল আমাদের। এরপরে কি হয় দেখো, আমরা ওই পার্টে পড়ে যাচ্ছি। এরপরে আসামের লুসাই পাহাড় থেকে বরাক নদী বাংলাদেশের সিলেট হয়ে সে দুটা ভাগে ঢুকে, একটা হচ্ছে তোমার সুরমা, একটা হচ্ছে কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা নদী একটা পয়েন্টে মিলিত, সে পয়েন্টের নাম কি? আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জে মিলিত তার কি নদী তৈরি করে? মেঘনা নদী তৈরি করে। এই মেঘনা নদী নামতে নামতে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় কোন পয়েন্টে? ভৈরবে, কিন্তু নামটা কি থাকে? মেঘনাই থাকে, ঠিক আছে? এরপরে দেখো আমার হিমালয় গাঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী বাংলাদেশে ঢুকে, কি নামে ঢুকে? পদ্মা নামে ঢুকে। কোন পয়েন্ট দিয়ে? চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই পদ্মা একবার যমুনার সাথে মিলিত হয় কোথায়? গোয়ালন্দ, রাজবাড়ী গোয়ালন্দে। একবার গিয়ে সে হচ্ছে মেঘনার সাথে মিলিত হয় কোথায়? চাঁদপুরে। পরবর্তীতে এই স্ট্রিমটা বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। ওকে, আশা করি আপনাদের ক্লিয়ার। ঠিক আছে, আপনাদের ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাও যদি পিঙ্ক কালারের, এটা হচ্ছে সিলেট, সুরমা, কুশিয়ারা, মেঘনা, বরাক নদী, আজমেরিগঞ্জ। স্টিল কেউ না বুঝলে আমাকে বলেন, আমি গ্রুপের মধ্যে বলে দিব। ক্লিয়ার? এই জিনিসটা তোমাদের আমি বোর্ডে এঁকে বুঝাইছি, আমার টেবিলের উপরে ম্যাপের মধ্যে আমি এঁকে রাখছিলাম। জিনিসটা আমার খুব কনফিউশন লাগতো, কে কোথায় গিয়ে কোথেকে উৎপত্তি হচ্ছে, কোথায় গিয়ে পড়তেছে, কার সাথে মিলিত হচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেন, আমি ক্লাসের মেইন বইয়ে ব্যাক করতেছি। আমার এমনি ঠান্ডা লাগছে বুঝছো, আমি একটু আগে বসে বসে আবার কোল্ড কফি খাইছি, আমার এমনি পুরো গলা ধরে আছে। তোমাদের ক্লাসে আমার আরেকটা ক্লাস আছে। আরে কেন দিলাম? ওকে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। যাক, আলহামদুলিল্লাহ। এই লাইনটা আমাকে এত শান্তি দেয় যে আপু আমার কনসেপ্ট ক্লিয়ার, তাহলে আর কোনো ঝামেলা নেই। এখন আপনারা মুখস্থ করতে কষ্ট লাগবে না, যতবার ছবিটা দেখবেন ততবার মনে পড়ে যাচ্ছে তাহলে এই পয়েন্টে এটা ছিল। এটাই মজা থাকে না, আমরা বায়োলজি পড়তে কেন বেশি মজা পাই? কারণ বায়োলজি ছবি দেখে রিলেট করে পড়তে পারো, যেটা অন্য সাবজেক্টে পারো না আর কি। আচ্ছা দেখো, আমাদের এখন আশা করি এই ব্যাপারগুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না, কিন্তু আমাদের একটা ঝামেলা থেকে যায়, সেটা হচ্ছে আপু শাখা নদী কোনটা, উপনদী কোনটা, এগুলো মনে থাকে না। হ্যাঁ, এখন
এগুলা যেন না অনেকে অনেক ধরনের নেমোনিক দেয়, আমি নেমোনিক দিয়ে মুখস্থ করছিলাম, কিন্তু আমি 2টা কোচিং পরীক্ষা একটার মধ্যে নেমোনিক ফালাইতে পারি না, আমি জানি না কেন। তাই আমি আসলে এগুলোর প্রতি নেমোনিক এত বেশি বিশ্বাসী না। আপনার একটু যতবার পড়ে পড়ে মনে রাখতে পারবে সেটাই। আপনার নিজে এখানে লাগছে হচ্ছে দেখো, এখানে কিন্তু আহামরি খুব বেশি কিন্তু নাই, একমাত্র পদ্মার অনেকগুলো শাখা নদী আছে। দেখো পদ্মার শাখা নদীগুলোর সাথে না মানে আমরা একটু মোটামুটি পরিচিত। দেখো কুমারের মাথা ভাঙা, ঠিক আছে, সে কই থাকে, সে ভৈরবে থাকে, বা তুমি এই যে মধুপতি নামটা আমাদের খুব পরিচিত নাম, এগুলো তোমাদের পড়ে পড়ে মনে রাখতে পারবা। এখন যদি আমাকে কেউ বলে যে আপু নেমোনিক বানায় দেন, আমি বানায় দিতে পারবো, আমারটা শেয়ার করতে পারবো, যেটা বললাম যে আমি নিজের কোচিং এর এক্সামে ইমপ্লিমেন্ট করতে পারিনি, কারণ এতগুলো আমার শাখা নদী উপলব্ধি যেন আলাদা করে মনে রাখা লাগছে। সো যতটুকু পড়ে পড়ে মনে রাখা যায় তোমার জন্য বেটার, ঠিক আছে। যেটা এখানে ইম্পর্টেন্ট সেগুলো আমাদের এখানে হাইলাইট করা, যেমন ধরো তোমার জন্য মতি, 2 মতি হচ্ছে কার, পদ্মার শাখা নদী, ঠিক আছে, ইছামতি আর মধুমতি। তারপরে যে আরিয়াল খা, এটাও ইম্পর্টেন্ট, আর এই যে ফার্স্টে 3টা খুব ইম্পর্টেন্ট। আর চিত্রা নদী, পদ্মা নদী, শাখা নদী, এটা তুমি যদি নিজের নাম ভুলে যাও তাও এটা ভুলো না, ঠিক আছে। চিত্রা হচ্ছে পদ্মার শাখা নদী। আচ্ছা উপনদী কি, এখন তোমরা আমাকে বলবা শাখা নদী এবং উপনদীর মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে। উপনদী কে, উপনদী 4টাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো দেখো আমি এটা মনে রাখতাম হচ্ছে পুমা টাক দিয়ে, ঠিক আছে। তখন মনে হতো যে অ্যাডমিশন টাইমে বা এখনো দেখা যায় প্রচুর চুল পরে, তার মধ্যে পুমা নামে একজন ছিল, বা ওই যে উপমা থেকে পুমা বানাইছিলাম। তো পুমা হচ্ছে টাক, তাহলে পু দিয়ে হচ্ছে তোমার পুনর্ভব, মা দিয়ে হচ্ছে মহানন্দা, টা দিয়ে হচ্ছে টাঙ্গন, আর ক দিয়ে হচ্ছে ক, ঠিক আছে। হ্যাঁ আমি বলেছি তাও কোনটা কোনটা ইম্পর্টেন্ট। পদ্মা হয়ে গেল। মেঘনা, মেঘনার উপনদীগুলো একটু রিডিং দেওয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গোমতী, যারা এখানে কুমিল্লা চট্টগ্রাম এরিয়ার মধ্যে আছে তারা মোটামুটি গোমতী নদী ছিল, আর আমরা হচ্ছে মেঘনা নদী পার করেই যাচ্ছি। মেঘনার মধ্যে দেখো মেঘনা থেকে মনু, বাউলাই, মেইন লাগবে তোমার তিতাস এবং গোমতী, ঠিক আছে। বলো তো তোমরা কি এখানে বলতে পারবে কুমিল্লার দুঃখ কোন নদী? কুমিল্লার দুঃখ হচ্ছে আমাদের গোমতী নদী, ঠিক আছে। আচ্ছা ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কি, দেখো আমি বলছিলাম একটা নদী চলমান অবস্থা যদি তার মধ্যে আরেকটা, সে যদি আরেকটা সাইডে চলে যাওয়া শুরু করে, বা যদি আরেকটা শাখা তৈরি করে, তাকে আমরা কি বলি, শাখা নদী বলি। মনে করো ওই যে ব্রহ্মপুত্র 1727 সালে ভূমিকম্পের পরে সেটা একটা সাইডলি একটা নদী তৈরি করেছিল, সেটা কি আমাদের যমুনা নদী। তাহলে দেখো ব্রহ্মপুত্রের শাখা নদীকে যমুনা, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কি যে শীতলক্ষাটা লাগবে, তারপরে উপনদী 2টা লাগবে, ধরলা এবং তিস্তা। আবারও বলছি আপনার যদি কারো নেমোনিক্স লাগে আমাকে বলবেন, আমি নিজে মনে রাখতে পারি না, এই জন্য ইয়া করি না। আর যমুনা শাখা নদী হচ্ছে ধলেশ্বরী, খুবই খুবই ইম্পর্টেন্ট, উপনদীগুলো লাগবে কর্ত এবং আত্রাই। কর্তটা লাগবে না, কর্ণফুলীটা অত বেশি, কর্ণফুলী লাগবে হচ্ছে হালদা, ঠিক আছে। হালদা হচ্ছে বাংলাদেশের এমন একটা নদী যার উৎপত্তিও বাংলাদেশে, যার শেষও বাংলাদেশে। আপনারা এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এখানে ক্লিয়ার করে যায়। আপনারা অনেক বইয়ের মধ্যে, আমি অনেক বইয়ের মধ্যে পেয়েছি যে কিছু কিছু বইয়ের মধ্যে আছে সাঙ্গু নদী নাকি, সাঙ্গু নদীর উৎপত্তিও বাংলাদেশে, হ্যাঁ সাঙ্গু নদী নাকি হচ্ছে কি বল সমাপ্তিও বাংলাদেশে, কিন্তু সাঙ্গু নদীর কিন্তু উৎপত্তি বাংলাদেশে না। আমরা একটু পড়বো যে আমাদের একটা আন্তঃসীমান্ত নদী আছে, আন্তঃসীমান্ত নদী হচ্ছে মেইনলি আমাদের 57টা আছে, ঠিক আছে, যার মধ্যে 54টা ভারতের সাথে, 3টা হচ্ছে আমাদের মিয়ানমার সাথে। এই সাঙ্গু নদী হচ্ছে মিয়ানমারের সাথে একটা আন্তঃসীমান্ত নদী। তাহলে যেই নদীটা আন্তঃসীমান্ত মানে কি, সেটার উৎপত্তি হচ্ছে মিয়ানমারে, শেষ হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে। তাহলে সাঙ্গু কখনোই অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি, কোন নদীর উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশে, অ্যান্সার হচ্ছে আমাদের হালদা নদী, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা তিস্তার ক্ষেত্রে তিস্তাতে কিছু নাই। মহানন্দার ক্ষেত্রে মহানন্দাগুলো মোটামুটি ওই যে মহানন্দার গুলো হচ্ছে পদ্মার মতনই সেফ। ভৈরবের একটু দেখবা, কপোতাক্ষ নদী, কারণ আমরা জানি মাইকেল মধুসূদন দত্তর সাথে কপোতাক্ষর খুব একটা টান ছিল, একটু দেখে নেবা। মহানন্দের শাখা নদী হচ্ছে কপোতাক্ষ, ঠিক আছে। আর আমার মেডিকেলের পাশে বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদী হচ্ছে তোমার ধলেশ্বরী শাখা নদী। সো আমার প্রতি ভালোবাসা রেখে আপনারা এটা মুখস্থ করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমার নিউমোনিকটা খুব বাজে এক্সপিরিয়েন্স আছে বুঝছো। আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে যেই নেমোনিক দিয়ে কি বলবো আজীবন কোশ্চেন সলভ করে গেছি, আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে ওই নেমোনিক ভুলে গেছি। আমার আসলে না তখন এত বেশি টেনশন, এত বেশি প্রেশার থাকে, তখন ধরো তুমি ট দিয়ে একটা জিনিস মনে রাখছো, ট দিয়ে আরো আরো জিনিস ইনভেন্ট করতেছো পরীক্ষার হলে। তা আমার আসলে এরকম গেছে, এবং আমার 2টা এমসিকিউ নেমোনিকের কারণে ভুলে গেছে। আমি নিজে পার্সোনাল নেমোনিককে খুব ভয় পাই বুঝছো, এই জন্য আমি তোমাদের কখনো নেমোনিক সাজেস্ট করি না, ঠিক আছে। আচ্ছা দেখো বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের নদ নদী এখানে তোমার যেটা জানা লাগতেছে এই দৈর্ঘ্য টৈর্ঘ্য এত কিছু লাগবে না। এখন বাংলাদেশের মোট অভিন্ন নদী বাংলা পিরিয়ড হচ্ছে 58টা, এবং আমরা অনেক বছর 58টা পড়ছি, কিন্তু আসলে সংখ্যা জরিপ করে দেখা গেছে মাত্র হচ্ছে 57টা, ঠিক আছে। এর মধ্যে এখানে লেখা ভারত থেকে আসা বা অভিন্ন নদী 55টা, আসলে হবে অ্যান্সার হবে 54টা, ঠিক আছে। কয়টা হবে? 54টা। এটা একটু
এডিট করে নাও। বললাম না যে অনেক জায়গায় হচ্ছে 58 হিসাব দিচ্ছে, তো 55টা ভারত থেকে, 3টা হচ্ছে মিয়ানমার সাথে। ভারত থেকে মেইনলি ভারতের সাথে আন্তঃসীমান্ত নদী হচ্ছে 54টা, ঠিক আছে, একটা কম হবে এখান থেকে। সাঙ্গু দেওয়াটা কোনোভাবেই লজিক্যাল না, কোনোভাবেই সাঙ্গু হওয়ার কথা না। এখন যদি তোমার অপশনে হালদা না থাকে সেক্ষেত্রে দিতে পারো, বাট এটা খুব একটা আলতু ফালতু প্রশ্ন যদি সাঙ্গু যদি থাকে, এটা একদম বাচ্চা কথা জানে যে সাঙ্গু নদী হচ্ছে মিয়ানমার থেকে আসে। আচ্ছা যাই হোক, বাংলাদেশ থেকে একটা নদী মাত্র, মানে সব নদী দেখা যায় যে এই জন্য দেখা যায় না ভারত আমাদের নদী শাসন করে। কেন? কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম নদীর উৎপত্তি হচ্ছে ভারত থেকে, ঠিক আছে। যদি বলে আপু এটা তো ভারত থেকে আসে না, দেখা যাবে তুমি ওটা একটা বড় নদী, শাখা নদী, যেটার উৎপত্তি মাইনলি ভারত থেকে হচ্ছে, ঠিক আছে। এই জন্য বলে ভারত বাংলাদেশে কি বলে নদী শাসন করে। আচ্ছা দেখো, মাত্র একটা নদী, সে হচ্ছে কি বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে রিভার্সে, ঠিক আছে। সেই নদীটা কোনটা? আমার কুলিক, ঠিক আছে। এই নদীটা হচ্ছে কোথেকে আছে? এখন তোমরা আমাকে বলবা কুলিক কার উপনদী, কেউ বলতে পারবা? কুলিক কার উপনদী, যেটা একমাত্র বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে আসে এমন নদী হচ্ছে 4টা, কি কি? আত্রাই, পুনর্ভবা, মহানন্দা, টাঙ্গন। মানে মেইনলি হচ্ছে তোমার পদ্মার যে শাখা নদী উপনদীগুলো আছে, উপনদীগুলো মেইনলি এগুলোই হচ্ছে তোমার বাংলাদেশ থেকে ভারতে গেছে, আবার ব্যাক করছে বাংলাদেশে। পদ্মা, ভেরি গুড। ফার্স্টে কে বলছে? 57টা দিব, হ্যাঁ পদ্মা ফার্স্টে বলছে হচ্ছে তোমার, আর আইভি রহমান বলছে, ভেরি গুড বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা দেখো, ওই যে আমরা পড়ছিলাম নদ এবং নদী, বলছিলাম নদ এবং নদীর মধ্যে কোনো ডিফারেন্স নাই, আসলে যে অবিভক্তি আর আবিভক্তি, ই বিভক্তির পার্থক্য, বাংলা অভিধানিক পার্থক্য, এমনি কোনো পার্থক্য নাই। আচ্ছা নদ কয়টা আছে? 3টা, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ এবং আড়িয়াল খাঁ। গুড। ফার্স্টে বলছে আইভি, ওই থাকে না, যদি তুমি অফলাইন ক্লাসে থাকতে আমি তোমাকে একটা চকলেট দিতাম, আমার তরফ থেকে তোমার জন্য একটা চকলেট রয়ে গেল, তুমি যদি মেডিকেল চান্স পাও গ্র্যান্ড সেলিব্রেশন এসে আমার থেকে নিয়ে যাও, ঠিক আছে। আচ্ছা দেখো, এই দেখছো এখানে সাঙ্গুটা অ্যাড করে দেওয়ার মানে কি? তুমি যেটা বললা যে আবু ভাইয়া বলছে যে যদি হালদা না থাকে সাঙ্গু দিবা, বাট অবশ্যই হালদা তোমার ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে। সাঙ্গু কিন্তু মিয়ানমার থেকে আসে। ওকে, তাহলে আমাদের মিলন স্থলগুলা আশা করি এখানে যেগুলো হাইলাইট করা আছে এবং আমি আপনাকে যেগুলো পড়াইছি এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। ওকে দেখো, আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা হচ্ছে এখানে আছে কিনা জানি না, বাংলাদেশে দেখো যেহেতু 54টা নদী, বা তুমি তো অনেক হিসাবে 55টা নদী ভারতের সাথে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী। আর আমরা জানি ভারত অনেক ক্যাচাল করে পানি নিয়ে, কয়েকদিন পর নদীর বাঁধ খুলে দিচ্ছে, এই করছে সেই করছে, মানে আমাদের নদীগুলো শাসন করতেছে। তাই 1972 সালে একটা যৌথ নদী কমিশন তৈরি হয়। দেখো আমাদের সাথে কিন্তু মিয়ানমারেরও নদী সীমানা আছে, কিন্তু মিয়ানমার কিন্তু খারাপ কাজ করে না যেটা ভারত করে, ঠিক আছে। এই জন্য একটা যৌথ নদী কমিশন গঠন করা হয় 1972 সালে, ঠিক আছে। জয়েন্ট রিভার কমিশন গঠন করা 1972 সালে। কেন যৌথ বলছে? মানে এটা শুধুমাত্র ইন্ডিয়া এবং বাংলাদেশের মাধ্যমে। এরা কি করে? এই যৌথ নদী কমিশন যে নদীগুলোর মধ্যে মানে বাংলাদেশ এবং ভারতকে কানেক্টেড রাখছে, এই নদীগুলো কি করবে না করবে সব ডিসিশন হচ্ছে এই যৌথ নদী কমিশন নেয়, ঠিক আছে। মিয়ানমারের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের মধ্যে। হ্যাঁ মহানন্দার উপনদী কুইক, বাট মহানন্দা আপনার এটা প্রাইমারি, কারণ আমরা জানি দেখো তুমি যদি খেয়াল করো মহানন্দা আবার পদ্মার উপনদী, ঠিক আছে। পদ্মার উপনদী মহানন্দা, এই মহানন্দাকে ভাগ করছে হচ্ছে এতগুলা ভাগে। তো যদি আমি তোমাকে প্রশ্ন করি যে কুলিক কারটা, তাহলে তুমি সবার আগে আনসার দিবা হচ্ছে পদ্মার, কারণ সবগুলো মেইনলি আসলে পদ্মা থেকে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি কুলিক, টাঙ্গন, পুনর্ভবা এগুলো সবগুলো মিলিত হয় মহানন্দায় পরে, মহানন্দার পরে গিয়ে পদ্মায় মিলিত হয়, এরকম আর কি ব্যাপারটা। আর আমি তোমাকে একেবারে প্রশ্ন করে অ্যান্সার থাকলে অবশ্যই পদ্মা দিবা। শাখা না, মহানন্দা পদ্মার শাখা না, মহানন্দা পদ্মার উপনদী, এই জায়গায় আপনারা ভুল করছেন, শাখা নদী না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে যৌথ নদী কমিশন কত সালে গঠন করা হয়? 1972 সালে। কোন কোন দেশের মধ্যে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে। আচ্ছা আরো যে জিনিসটা লাগবে আপনার, সেটা হচ্ছে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে, ঠিক আছে। নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে। আর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে। কেন মনে রাখবা? চাঁদপুর কিসের জন্য ফেমাস? ইলিশের জন্য ফেমাস। তাহলে তোমার মাছের গবেষণা ইনস্টিটিউট কোথায় হবে? চাঁদপুরে অনুষ্ঠিত হবে। শেষ। ওকে, বাংলাদেশের প্রধান নদী বন্দর কোথায়? নারায়ণগঞ্জে। ভারতের টিপাই মুখবাদ কোন নদীর উপর আমরা জানি? ওই যে বরাক নদী মনে আছে, সিলেট দিয়ে ঢুকছিল, সিলেট দিয়ে ঢুকে মেঘনাতে পরবর্তী রূপান্তরিত হয়েছে। তাহলে এই বরাক নদীর ওখানে হচ্ছে ভারতের টিপাই মুখবাদ,
ঠিক আছে। আর এখান থেকে বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী কোন নদী, সেটা হচ্ছে কর্ণফুলী। আমরা জানি কর্ণফুলী নদীর মতো অনেক বেশি জোয়ার ভাটা থাকে, ওই জোয়ারের শক্তিটাকে ইউজ করে আমরা কারেন্ট প্রডিউস করি। ঠিক আছে। আবার নদী গবেষণা ইনস্টিটিউট, যেটা ফরিদপুরে অবস্থিত, কবে গঠিত হয়? 1977 সালে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে কিনা জানি না, আমি লিখে দিই তোমাদেরকে। বাংলাদেশের একটা নদীকে তোমার হচ্ছে জীবন্ত নদী, জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হয়। এখন একটু ব্যাপারটা ক্লিয়ার করে, জীবন্ত সত্তা জিনিসটা কি? জীবন্ত সত্তা হচ্ছে কি, ধরো আমি জীবিত থাকার জন্য আমার কিছু বেসিক নিড আছে, আমার খাবার লাগবে, বাসস্থান লাগবে, চিকিৎসা লাগবে, মানে কিছু বেসিক নিড আছে। ঠিক আছে। এখন নদীর বেঁচে থাকার জন্য তারও কিছু বেসিক নিড আছে, যেগুলো আমাদের সংবিধান অনুযায়ী পাওয়ার কথা, কিন্তু এটা নদীকে দেওয়া হয় না। তো বাংলাদেশের তুরাগ নদী, সে একদম মানে বাংলাদেশের নদীগুলো অবস্থা খুবই খারাপ। তুরাগ নদী তার নাব্যতা হারিয়েছে, তার মোটামুটি একদম ডেড হয়ে যাওয়া অবস্থা। তো পরবর্তীতে যারা নদী নিয়ে কাজ টাজ করে তারা ডিসাইড করে, আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটা নদীকে জীবন্ত সত্তার টাইটেল দিতে পারি তাহলে কিন্তু সে সংবিধানের আন্ডারে চলে আসে, তখন সংবিধানের দায়িত্ব ওই নদীকে প্রিজার্ভ করা। তাই একটা নদীকে জীবন্ত সত্তা, কি জীবন্ত সত্তা বা লিভিং এন্টাইটি প্রদান করা হয়। লিভিং এন্টাইটি প্রদান করা হয় 2020 সালে। সেটা কোন নদী? তুরাগ নদী, যেখানে যে আমাদের প্রতি বছর ইজতেমা হয়। ঠিক আছে। তুরাগ নদী কত সালে? 2020 সালে। 2020 সালে আছে কিনা জানি না, তোমার বইয়ের মধ্যে লিখে নিতে পারো। ঠিক আছে। আশা করি আপনাদের ক্লিয়ার। তুরাগ নদী 2020 সালে জীবন্ত সত্তা বা লিভিং এন্টাইটি টাইটেল পায়, এবং পরবর্তী ওরা ডিসাইড করে যদি তুরাগ নদীকে যদি এভাবে প্রিভিলেজ দেওয়া হয় বা তুরাগ নদীকে এভাবে রক্ষা করার জন্য কাজ করা হয়, তাহলে আস্তে আস্তে প্রত্যেকটা নদীকে এরকম জীবন্ত সত্তা দিয়া দেওয়া, কারণ আমাদের সংবিধান অনুযায়ী জীবন্ত সত্তাগুলোকে প্রিজার্ভ করা হবে, এরকম আমাদের সংবিধানটা। ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আপনাদেরকে কিছু জিনিস দাগাই দিতে হবে। ও সরি, কেন যাচ্ছে। আচ্ছা দেখো, আরো আপনাদের একটা কনফিউজিং প্রশ্ন, দীর্ঘতম নদী কোনটা, বৃহত্তম নদী কোনটা, ছোট নদী কোনটা? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। ঠিক আছে। বাংলাদেশে আগে যদিও ছিল না, এটা একদম রিসেন্ট 2-3 বছর ধরে হিসাব করে, আগে দীর্ঘতম, বৃহত্তম, তুমি যেই তমই বলো না, সব ছিল মেঘনা, কিন্তু এখন দীর্ঘতম নদী মনে করা হয় পদ্মাকে, এবং গভীরতম, বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম নদী হচ্ছে আমার মেঘনা। ঠিক আছে। তাহলে আমার দীর্ঘতম নদী পদ্মা, প্রশস্ত নাব্য, গভীরতম, বৃহত্তম সব নদীকে আমার মেঘনা। আচ্ছা, তারপর বাংলাদেশে একমাত্র আমরা জানি কর্ণফুলীর মধ্যে যেহেতু জোয়ার ভাটা আছে, যেটাকে ইউজ করে আমি কারেন্ট প্রডিউস করছি, তাহলে আমরা একমাত্র খরস্রোতা নদী কোনটা হবে? কর্ণফুলী। আর বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি? গোবরা। ঠিক আছে। কোবরা না কিন্তু, আবার ওই যে অ্যানাকোন্ডা, কোবরা এগুলো না কিন্তু, গোবরা। ঠিক আছে। মাত্র 4 কিলোমিটার এটা। আচ্ছা, বাংলাদেশে একমাত্র পাহাড়ি নদীও কে? কর্ণফুলী গেলো। আর আমরা বললাম হালদা নদী, হালদা নদী হচ্ছে মাছের অভয় আশ্রম, এটা তোমরা যে রুই মাছের চ্যাপ্টারের মধ্যে অলরেডি পড়ে আসছো। প্লাস এটা এমার্টা নদী, যেটা উৎপত্তি বাংলাদেশে, শেষও বাংলাদেশে, এবার তোমরা জানো। চলন বিলের মধ্যে কোন নদী, যে আটটাই নদীগুলো তোমরা মোটামুটি সবই জানো। ওকে, নদীর বিশেষ নাম দিয়ে আমার একটা ঘটনা মনে পড়লো। ঠিক আছে। গুগলে সার্চ, গুগল দিয়ে তো হবে না বাবা, ওই যে বলো না গুগল, এবং আমরা সবাই এটা জানতাম যে দীর্ঘতম হোক, বৃহত্তম, প্রশস্তম সব নদী হচ্ছে মেঘনাকে বলা হতো। এটা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। আশা করি আপনাদের এটা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ। আচ্ছা দেখো, এখন এটা নিয়ে একটা মনে পড়লো, আমাদের যখন 2023 সালে যখন ভর্তি পরীক্ষা হয়, তো আমাদের কিছু প্রশ্ন আসে এবং আমরা সলভ দিব। তখন একটা প্রশ্ন আসে কি, যে কুমিল্লার দক্ষ কোন নদী? আমরা কি রে, এত ফালতু কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার কথা না। তা আমরা ঠিক আছে অ্যান্সার দিলাম গোমতি, বাট এত ফালতু কোশ্চেন মেডিকেলে দেওয়ার তো কথা না। পরে দেখলাম যে না, এটা গুজব ছাড়া যে এরকম কোনো প্রশ্ন আসে না। তো আপনি চাইলে এই নদীগুলো না জাস্ট রিডিং দিবেন, এগুলো কোনোদিন কোনো জায়গায় আসা নাই, বাট স্টিল একবার রিডিং দিয়ে রাখবেন। যেরকম ধরেন পশ্চিমের লাইফ লাইন বলা হয় গড়াই নদীকে, যেটা হচ্ছে পশ্চিম বাংলার সাথে বাংলাদেশে কানেকশন করে। তারপরে কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে, কেন? কারণ এখানে কোনো জোয়ার ভাটা নেই, আলটিমেটলি এখান থেকে কোনো ফসল উৎপন্ন করতে পারছে না। ঠিক আছে। আচ্ছা, এগুলো বাকিটুকু ইম্পর্টেন্ট না, লাগবে না। ঠিক আছে। আচ্ছা, এখন নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ জেলাগুলো, এখান থেকেও তেমন একটা প্রশ্ন আছে, এখানে যেগুলো হাইলাইট করা আছে এগুলো একটু রিডিং দিবা, বুঝছো? এখানে আহামরি এত ইম্পর্টেন্ট কিছু নেই। আচ্ছা, সীমানা বিভক্তকারী নদী, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার বাংলাদেশ, দেখো আন্তঃসীমান্ত নদী মানে কি, তোমার 54 নদী মোটামুটি সীমান্তের মধ্যে অবস্থিত, কিন্তু বাংলাদেশ ভারতের সীমান্তকে আলাদা করছে, একদম আলাদা করছে, যেটা বাংলাদেশ, এটা ভারত। এই সীমান্ত বিভাগকারী নদীগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। দেখো বাংলাদেশ ভারতের সীমান্ত বিভাগকারী নদী হচ্ছে তোমার হারিয়াভাঙ্গা নদী, সেটা কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা জেলায়, কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
তাহলে বাংলাদেশ ভারত সীমান্ত আলাদা করা নদী কোনটা? হারিয়াভাঙ্গা। কোথায় অবস্থিত? সাতক্ষীরায়। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ মিয়ানমার এই দুটো সীমানাকে আলাদা করা নদী হচ্ছে নাফ নদী। নাফ নদী কোথায়? নাফ থেকে টেকনাফ। টেকনাফ কক্সবাজারের মধ্যে অবস্থিত। আচ্ছা, তারপরে হচ্ছে কিছু নদীর আগের নাম আমাদের জানতে হয়, সেগুলো দেখবা যদি আগের নাম থেকেও। আমার এগুলো একদম আনইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, ব্রহ্মপুত্র নদের আগের নাম কি ছিল? লোহিত নদ। তারপর যমুনাটা একটু দেখবা, পদ্মার নামটা দেখবা। পদ্মা হচ্ছে গঙ্গার থেকে ঢুকছে তো, এবং তখন ছিল যে পদ্মার মধ্যে এত বেশি স্রোত ছিল যে সেটা মানে মানুষের ঘর বাড়ি ডুবাই নিয়ে যেত, অনেক ডেডলি সিচুয়েশন তৈরি করতো আর কি। এই জন্য তখন হচ্ছে পদ্মার নামটা হয়তো কীর্তিনাশা। সো পদ্মার নাম এখন চেঞ্জ করা হয়েছে। আর আমরা জানি বরাক নদী হচ্ছে ঢুকছে, যেটা পরবর্তী মেঘের নাম হয়েছে, ওটাই এখানে লিখছে। আর পদ্মা ভারতীয় নাম গঙ্গা, এগুলো আমরা মোটামুটি জানি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিছু ফেমাস ব্যক্তিদের সাথে কিছু নদীর নাম জড়িয়ে আছে। এরা কারা কারা? ফার্স্ট এটা আপনি এখন বুঝছেন, আপনার এটা জানা লাগবে না, এটা আগে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন জানা লাগবে না। আর যারা হচ্ছে মাইকেল মধুসূদন, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কবিতা যে আবার আসিব ফিরে এই নদীতে। আচ্ছা, তাহলে দেখো মাইকেল মধুসূদন হচ্ছে তোমার কপোতাক্ষ নদ। জীবনানন্দ দাশ হচ্ছে ধানসিঁড়ি। তারপর এখানে আর কারোটা লাগবে না, তোমার লাগবে জয়নুল আবেদিন ছিল হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। আর মানিক বন্দ্যোপাধ্যায় একটা বই আছে পদ্মা নদীর মাঝি। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে কার রিলেশন আছে? পদ্মার। আমরা তো এমনি বইটা পড়ি না, যারা হচ্ছে আগে ইন্টারে পড়তো, আগে ইন্টারে বইটা পড়ানো হতো পদ্মা নদীর মাঝি। ঠিক আছে। আচ্ছা, জসিমউদ্দিনের সাথে হচ্ছে আরিয়াল খান। এই কয়েকটা আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো পড়লেই হবে। ওকে, ভালো করছেন আগে পড়ে। আচ্ছা, এখান থেকে তারপরে হচ্ছে তোমার নদীর সাথে কিছু উপর হয়েছে, যেটা বললাম পদ্মা নদীর মাঝি কে লিখছে? মানিক বন্দ্যোপাধ্যায়। যেহেতু এটা আগে ইন্টারের সিলেবাসের আন্ডারে ছিল, এটা অনেক ফেমাস একটা বই, তোমার এটা জানা লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কবির আসছে, কবির হুমায়ুন কবির হবে। নদী ও নারী আমি মনে একটা হচ্ছে হুমায়ুন আহমেদ মানুষের সাথে নারীর সাথে সম্পর্ক থাকবে আর কি। তাহলে নদী ও নারী কে লিখে? হুমায়ুন কবি। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কাদো নদী। কাদো এটা খুবই ফেমাস একটা জিনিস, সৈয়দ ওয়ালিউল্লাহ। তোমরা ওই যে লাল ছোলো পড়ছো, এগুলো সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা। সৈয়দ ওয়ালিউল্লাহ খুব ফেমাস একটা উপন্যাস হচ্ছে কাদো নদী। কাদো। এরপর হচ্ছে এটা লাগবে তোমার ধলেশ্বরী, একটু দেখবা। আর কর্ণফুলী দেখবে, কর্ণফুলী হচ্ছে আলাউদ্দিন আল আজাদের। আর নদী চলচ্চিত্র দুইটাই, পুরোটাই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টার এটার সাথে শেষ হলো। আমরা এখন দ্রুত অন্য চ্যাপ্টারগুলোতে চলে যাই। অন্যগুলো একদম পিচ্ছি চ্যাপ্টার, পড়তে একদম সময় লাগবে না, অনেক কম প্রশ্ন আসে এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, আমরা যাই। এরপর আমরা দেখি হচ্ছে আবহাওয়া জলবায়ু। ঠিক আছে, দেখো আবহাওয়া জলবায়ুর পার্থক্যটা আগে আমাদের একটু ক্লিয়ার হতে হবে। আবহাওয়া জিনিসটা কি? ধরো আজকের আবহাওয়া একটু ঠান্ডা, আজকের আবহাওয়া একটু গরম। বাট জলবায়ু জিনিসটা কি? তোমার প্রায় 20-30 বছরে একটা এরিয়ার মধ্যে আবহাওয়াটা গড় অবস্থা, যে এখানে 20-30 বছর ধরে কিরকম আবহাওয়া থাকে। তখন আমরা বুঝতে পারি যাচ্ছে ঠিক আছে, বাংলাদেশের মধ্যে হয়তো নভেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা একটু ঠান্ডা থাকে, এরপর একটু গরম বাড়ে, এরকম করে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো বাংলাদেশের জলবায়ুটা কেমন? দেখো বাংলাদেশের জলবায়ু, এটা বিসিএস এ আসা প্রশ্ন। বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী। মৌসুমী ওয়ার্ডটা মানে হচ্ছে এখানে তোমার প্রায় সব ধরনের ঋতু উপস্থিত। এবং ক্রান্তীয় ওয়ার্ডটা মানে কি? এখানে তোমার গ্রীষ্মকালের প্রভাবটা বেশি। কেন আমরা এখানে ক্রান্তীয় ওয়ার্ডটা কেন ইউজ করছি? কারণ আমাদের ওই যে বিশ্বের অনুযায়ী হচ্ছে 18 ডিগ্রির উপরে যদি কোনো দেশের তাপমাত্রা কনস্ট্যান্টলি অনেক বছর ধরে থাকে, আমরা তাকে বলি ক্রান্তীয় এরিয়া। এখন বাংলাদেশের যে গড় তাপমাত্রা হচ্ছে 26.08 ডিগ্রি, যদি 18 ডিগ্রিকে এক্সিড করে গেছে, সেক্ষেত্রে আমরা বলি বাংলাদেশের তাপমাত্রাটা হচ্ছে মানে বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ঠিক আছে। বা এটা হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট অঞ্চলের অন্তর্ভুক্ত। আর বাংলাদেশের জলবায়ু হচ্ছে যে মেইনলি হচ্ছে মৌসুমী বায়ু। কেন মৌসুমী বলছি? কারণ এখানে 6 ঋতু আছে। আচ্ছা, আর বাংলাদেশের জলবায়ুটা কিরকম? উষ্ণ আর্দ্র সম্ভাবনা, যদিও এখন আসলে আর্দ্র কমই থাকে, তাও একটু শীতকাল দেখে মনে একটু গরম ঠান্ডা লাগতেছে। এটা আসলে তো একেবারে ঠাডা পড়া রোদ পড়ে এরকম। যাই হোক, আমরা জানতে হচ্ছে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত যেটা বলেছে 26.8। আমি 08 বলছি, 01 ডিগ্রি হবে। আর গ্রীষ্মকালে এটা 28 ডিগ্রি সেলসিয়াস। এমন মানে এইবার গরমে দেখা গেছে প্রায় 37, 38 এবং কোনো কোনো সময় 40ও চলে গেছে। ঠিক আছে। এবং বর্ষাকালে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। শীতকালে 17.7। মানে বাংলাদেশের বর্ষাকাল মানে এমন না যে তাপমাত্রা আহামরি কমে না, জাস্ট বাতাসের মধ্যে হিউমিডিটি বা আর্দ্রতাটা বেশি থাকে। আচ্ছা,
তারপর তোমার যেটা লাগবে বাংলাদেশে আবহাওয়া অফিস কয়টা একটু দেখবা, মানে আবহাওয়া কেন্দ্র এগুলো একটু ইম্পর্টেন্ট। মানে কয়টা আবহাওয়া কেন্দ্র আছে? 4টা। আবহাওয়া অফিস হচ্ছে 35টা। মানে কোন মাসটা বেশি উষ্ণতম? আমরা জানি আমাদের বৈশাখ শুরু হয় 14 এপ্রিল দিয়ে, তাহলে এপ্রিল মাসে সবচেয়ে উষ্ণতম মাস। ওকে, উষ্ণতম জেলা আমরা জানি রাজশাহী। উত্তরবঙ্গ রাজশাহীর মধ্যে একটা মানে মরুভূমি বলে আর কি আমি রাজশাহীকে, তো রাজশাহী হচ্ছে একদম মরুভূমির মতন গরম থাকে। উষ্ণতম জেলা রাজশাহী এবং উষ্ণতম স্থান হচ্ছে কি রাজশাহীর একটা জায়গা, মানে গরমকে আমরা একটু লাল দ্বারা ডিফাইন করি না, তাহলে এই যে নাটোরের লালপুর এটা হচ্ছে সবচেয়ে গরম জায়গা, ঠিক আছে? রাজশাহী নাটোরের লালপুর হচ্ছে সবচেয়ে গরম জায়গা। আর সবচেয়ে ঠান্ডা জায়গা কি? শীতল, শীতলতম স্থান ঠান্ডা, শীতলের সাথে মিল আছে সিলেটে। সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে জেলা হচ্ছে সিলেট, আর স্থান হচ্ছে ওই যে আমার লালখান, এটা লাল নামই যদিও, শ্রীমঙ্গলের মৌলভীবাজারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সর্বোচ্চ বৃষ্টিপাত সর্বনিম্ন বৃষ্টিপাত এগুলো সাধারণত বিসিএস এ আসে, এগুলো থেকে মেডিকেলে কখনোই প্রশ্ন আসেনি। আপনার যদি মন চাপ রিডিং দিতে পারেন, এগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত কম হয় কেন? কারণ হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বাজে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট, রিডিং দিবা, বুঝছো? তারপর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটা? আমরা জানি বাংলাদেশে না, মানে মেইনলি হচ্ছে তোমার হচ্ছে এই সাইডে উত্তর গোলার্ধের মধ্যে সবসময় দীর্ঘতম দিন হচ্ছে 21 জুন। তোমার হচ্ছে দিন রাত সমান থাকে 23 সেপ্টেম্বর আর 21 মার্চ। আর তোমার হচ্ছে সবচেয়ে ছোট দিন বা সবচেয়ে বড় রাত হচ্ছে 22 ডিসেম্বর। এখানে এগুলোই বলা আছে, ঠিক আছে? তারপরে এখান থেকে আর কিছু লাগবে না। আরেকটা জিনিস যেটা আপনারা যখন পড়বেন তখন একটা জিনিস খেয়াল করবেন, মেডিকেল ভর্তি পরীক্ষা যেদিনই হোক না কেন চেষ্টা করবেন খবরের কাগজ থেকে ওই দিনের তারিখটা বাংলায় কত তারিখ সেটা একটু দেখে যাবেন, ঠিক আছে? আমার এখান থেকে বিশ্ব বসে থেকে মনে পড়লো, আমার বোন যেবার আমি ওই কাকাটা পোস্ট দিয়েছিলাম, আমার বোন যেবার ভর্তি পরীক্ষা দেয় সেবার ওই সে বলছে একটা কমন প্রশ্ন পারে না। সে কমন প্রশ্নটা কি আসছিল যে আজকে বাংলা মানে বাংলা কত তারিখ। তো যেহেতু আপনারা যেদিনই পরীক্ষাতে যাবেন অবশ্যই ডেট দেখে যাবেন আজকে বাংলা কত তারিখ, ঠিক আছে? আর এখান থেকে তেমন কিছু না, আপনাদের হচ্ছে এখানে প্রাকৃতিক দুর্যোগের একটা জিনিস অ্যাড করা হয়েছে। এখন হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে পুরান কালের জিনিস থেকে না রিসেন্ট ইনফরমেশন বেশি আসে। তা আপনাদের রিসেন্ট যেসব প্রাকৃতিক দুর্যোগ আমরা ফেস করেছি বা যেটা আস্তে আস্তে আমরা বেঁচে গিয়েছি বা যেটা একটু দুর্যোগ, ধরো যে রিসেন্ট বন্যাটা খুব বড় আকারে ধরা দিয়েছিল, বা মানে পুরো দেখো পুরো বাংলাদেশ কি বলবো তখন মাত্র আমাদের স্বাধীন হওয়া অবস্থায়, তখন আমাদের বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়। তো ওই রিসেন্ট ইনফরমেশনগুলো আপনাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে? এখান থেকে প্রাকৃতিক দুর্যোগ আপনি পুরন যুগেরটাই পড়তেছেন, আপনার রিসেন্ট ইনফরমেশনটা জানা লাগবে। আর কেউ একটা মেবি আমাকে বলছে একটু আগে যে আপু আপনারা পরীক্ষার আগে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা দিবেন কিনা, তো ওটা এখনো প্রিপেয়ার করছি, বুঝছো? ওটা একদম তোমার পরীক্ষার আগে, ওটা যদি জানুয়ারি 17 তারিখে হয় তাহলে ইনশাআল্লাহ জানুয়ারির মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমাকে আমি পড়ার জন্য 15 দিন দিব, সমস্যা নেই। বা তোমরা চাইলে আমি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই, আমার প্রিপেয়ার করতে টাইম লাগবে না। এই জিনিসগুলো দেখবা, এখান থেকে আর কিছু লাগবে না। আমরা জানি আমাদের মোটামুটি কমন কোনগুলো আছে। ওকে, একেবারে ব্যাক করেই যাই। দেখো এখন আমাদের লাস্ট টপিক আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আপনারা যারা এখনো ক্লাসে আছেন সবাইকে খুবই ধন্যবাদ, আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছেন, দেখেই ভালো লাগতেছে। এখন আরেকটা টপিক যেখান থেকে মানে রেয়ারলি একটা প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে তো বিসিএস থেকে চলে আসে। তো এই টপিক যখনই আপনারা পড়বেন অবশ্যই বিসিএস এর কোশ্চেন একটু ফলো করার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী কয়টা আছে? অনেক কয়জন হিসাবে 50টা, কয়জন হিসাবে 52টা, বাট আমরা হচ্ছে বেশিরভাগ বই কেটে পাইছি 50টা, আপনারা 50টাই দিবেন। এর মধ্যে সবচেয়ে বেশি বাস করে কারা? চাকমা, এবং চাকমার পরে দ্বিতীয় সর্ববেশি হচ্ছে তোমার মারমা, এবং সবচেয়ে কম কারা? খুনি এবং চাক দিয়ে কিন্তু চাকমা বোঝায় না, ঠিক আছে? সবচেয়ে বেশি কারা? চাকমা, এবং চাকমাদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে এরাই সবচেয়ে বেশি শিক্ষিত। এরপর হচ্ছে মারমা, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে মারমা। আচ্ছা, তাহলে দেখো চাকমা যদি বেশি বাস করে রাঙামাটি জেলা, আমরা একটু পরে বাসস্থান টাসস্থান দেখবো। এখানে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে হয়? 1997 এ হয়। কেউ আমাকে ডেট বলতে পারবা কত তারিখে হয় শান্তি চুক্তিটা? এখানে আমি জানি অনেকে পারবে। টপিকটা পড়তে মানা করি না, আমি বলছি এবার রিডিং দিয়ে রাখো আর রিসেন্ট যেগুলো হচ্ছে সেগুলো আপডেট রাখো, ঠিক আছে? পড়তে না করিনি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জেলাটা কবে গঠন করা হয়? 1860 সালে, এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে তোমার মানে মোটামুটি না এখান থেকে তোমার যেগুলো আমরা একদম ছেকে ইনফরমেশন দিচ্ছি এগুলো রিডিং দিতে হবে, আমরা যেগুলো দাগাই দিচ্ছি এগুলো ভালো করে পড়বা। দেখো এরপরে হচ্ছে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস কবে? আদিবাসী হচ্ছে 9 আগস্টে। এবং প্রথমবার পার্বত্য চট্টগ্রামের এরিয়ার মানুষরা এরা নিজেদেরকে সবসময় আলাদা সত্তা ভাবে, এরা কখনো ভাবে না যে আমরা বাংলাদেশের পার্ট, আমরা এই দেশের পার্ট। তো কিন্তু এবং তাদের মধ্যে শিক্ষার ব্যাপারটা হচ্ছে ওদের নিজেদের একটা ল্যাঙ্গুয়েজ থাকে, ওরা নিজেদের ভাষা শিখতে পছন্দ করে। কিন্তু প্রথমবার 2004 সালে চাকমা ভাষায় লিখিত একটা উপন্যাস ফেবোতে প্রকাশিত হয়। এই উপন্যাসের লেখক কে ছিলেন? দেবাশিস চাকমা। এটা খুবই ইম্পর্টেন্ট। নর্মালি বললাম না যে তারা যদি বাংলাদেশের পার্ট,
কিন্তু প্রথমবার বাংলাদেশের ভাষা ছাড়া তার নিজেদের ভাষাটা বই লেখে এবং সেটা ফেব্রুয়ারি প্রকাশিত করে 2004 সালে, এবং সেটা কে লিখে? দেবাশিস চাকমা। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে গারোরা কোত্থেকে আসে, গারোদের প্রকৃত নাম কি, মান্দি, এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে এটা হচ্ছে বিসিএস আসার প্রশ্ন, এটা বিসিএস 2 বার মিলিয়ে আসছে যে বাংলাদেশে একমাত্র মুসলমান উপজাতি। আগে ছিল যে মেডিকেলের প্রশ্নে কোনো ধর্ম রিলেটেড, বিশেষ করে মুসলমানদের রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া হতো না, বাট যেহেতু এখন একটু চেঞ্জ এখন আসতেই পারে। তাহলে খুচরো নির্বাচনের মধ্যে বেশিরভাগই হচ্ছে ওরা দেখা যায় বৌদ্ধ বা খ্রিস্টান, কিন্তু একমাত্র মুসলমান কারা? পাঙ্গন। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেহেতু একবার অলরেডি চলে আসছে। 2 সেপ্টেম্বর কে বলছে রে? 2 ডিসেম্বর ফার্স্টে কে বলছে? তমা। ভেরি গুড, চান্স পেয়ে আমাকে চকলেট নিয়ে যান। 2 ডিসেম্বর, ভেরি গুড। আচ্ছা এখন দেখো কোন উপজাতি কোথায় থাকে। তুমি একটা জিনিস খেয়াল করবা, তুমি যখন দেখবা তখন দেখবা যে মোটামুটি আমাদের পরিচিত যারা আছে সবাই হচ্ছে বান্দরবনে থাকে। একমাত্র চাকমা, যেহেতু চাকমা অনেক বেশি সংখ্যায়, এদিকে তুমি পার্বত্য চট্টগ্রামে 3টা জেলার মধ্যে পাচ্ছ। দেখো এই চাকমারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রামের কিছু এরিয়ার মধ্যেও এরা থাকছে। ঠিক আছে, তারপরে দেখো ত্রিপুরা, মারমা, এরাও এই যে দেখো ত্রিপুরা, এরাও দেখা যাচ্ছে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি 3টা পার্বত্য জেলার মধ্যে আছে। আচ্ছা এরপর তোমার যেটা লাগবে সেটা দেখা দিচ্ছি। তারপর মারমা, মারমা হচ্ছে একটা এক্সট্রা, মারমা হচ্ছে ধর বান্দরবনে সবাই কমনলি থাকে, আর মারমা হচ্ছে কোথায় থাকে? কক্সবাজার এবং পটুয়াখালী। যারা টুরিস্ট স্পট, যারা টুরিস্ট মানে ঘুরতে ঘুরতে যাও, তারা দেখবা যে ওই কক্সবাজার এরিয়ার মধ্যে তুমি কোনো চাকমা টাকা পাচ্ছ না, যাদেরকে পাবা তারা হচ্ছে মেইনলি মারমা। ঠিক আছে, আচ্ছা এরপরে যারা লাগবে তোমার সেটা হচ্ছে তঞ্চঙ্গটা একটু দেখবা, রিডিং বান্দরবন, আর এখান থেকে তেমন কোনোটাই লাগবে না। ঠিক আছে, তাহলে তার জাস্ট এখান থেকে 3টা, এখান থেকে একটা দেখবা। লাওয়াটা না অত বেশি মানে রিকগনাইজ না। ঠিক আছে, আমরা সব জায়গায় পাঙ্গন পেয়েছি এবং এটাই বিসিএস এ আসা একটা প্রশ্ন, অপশনাল পাঙ্গন ছিল। তাহলে আশা করি আপনাদের একটু ক্লিয়ার হয়েছে। ওকে, এখন হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, উপজাতিতে কে কোথায় থাকে। এখান থেকে তোমার লাগবে হচ্ছে সাঁওতালটা। ঠিক আছে, সাঁওতালরা কই থাকে? দেখো সাঁওতালরা থাকে হচ্ছে রাজশাহী এরিয়ার মধ্যে, মানে ওই উত্তরবঙ্গের মধ্যে যে যে এরিয়াগুলো আছে সেখানে মোটামুটি সাঁওতালরা থাকে। দেখো রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠিক আছে, তারপর তোমার পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, এইসব এরিয়ার মধ্যে তোমার সাঁওতাল থাকে। সাঁওতালটা অনেক বেশি এরিয়া জুড়ে ওরা থাকে এবং ওদের মোটামুটি প্রভাব ভালোই আছে। ঠিক আছে, তারপর তোমার লাগবে হচ্ছে গারোরা কই থাকছে? গারোটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু বিশেষ আসছে। গারোরা হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা। দেখো এই গারো এবং হাজং এদের দুইটা কিন্তু সেম, খালি গারোরা একটা জায়গায় বেশি থাকে, গারোরা টাঙ্গাইলে বেশি থাকে, এছাড়া মোটামুটি এদের 3টেই সেম। ঠিক আছে, তাহলে গারো এবং হাজং একটা মুখস্থ করবা, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, আর গারো জাস্ট একটা এক্সট্রা, টাঙ্গাইল। ঠিক আছে, আচ্ছা এই হাদুই মাদুই আর জানা লাগবে না। আদিবাসী উপজাতির মধ্যে কি উপজাতিরা হচ্ছে কি আমরা জাতি, আমরা একটা বাঙালি জাতি, আমরা ওদেরকে একটা আলাদা করে জাতি উপজাতি হিসেবে মানে স্বীকৃতি দিয়েছি, যারা আমাদের জাতির একটা অংশ, কিন্তু যেহেতু ওদের মোটামুটি জনসংখ্যা আছে। আর আদিবাসী হচ্ছে কি যারা এই ভূমিতে, এই ভূমির মধ্যে আগে থেকেই বিদ্যমান ছিল আর কি। ঠিক আছে, তাদেরকে আমরা বলেছি আদিবাসী। ওরা আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয় সবকিছু থেকে ওরা নিজেকে আলাদা মনে করতে চায়, কিন্তু আসলে জিনিসটা আমরা ওই আদিবাসী টার্মটাকে মডিফাই করে উপজাতি টার্ম দিতে চাইছি, বাট অনেকে দেখা যায় এটা মানে না। যাই হোক, এরপরে তোমার লাগবে হচ্ছে মণিপুরি, খাসিয়া। এরা সবসময় এই মণিপুরি মানে হচ্ছে আমরা জানি সিলেট এরিয়ার মধ্যে মণিপুরি, যেমন মণিপুরি চা বাগান, মণিপুরি অঞ্চল পাই, তারপর হচ্ছে যে কি বলবো মণিপুরি কাপড় চোপড় হচ্ছে সিলেটের মধ্যে বেশি পাওয়া যায়। তাহলে মণিপুরিরা কোথায় থাকে? এই যে সিলেট, মৌলভীবাজার এই এর মধ্যে। দেখো খাসিয়ারা কোথায়? সিলেট জেলা সীমান্তবর্তী জয়ন্তিয়া পাহাড়ে। ঠিক আছে, হ্যাঁ গারো পাহাড়, ময়মনসিংহ বলে না। আচ্ছা তারপর এখানে রাখাইনটা দেখবা, রাখাইনটা কই থাকে? পটুয়াখালীতে থাকে। ঠিক আছে, আর মারমাটা হচ্ছে পটুয়াখালী, কুয়াকাটা। যদি পটুয়াখালী কুয়াকাটা ঘুরো তখন থেকে তুমি মারমা দেখে। তারপরে তোমার উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র, এখানে 3টাই লাগবে। উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি, আমি যখন বলবো একাডেমি কোথায় সেটা হচ্ছে বিদেশি নেত্রকোনায়। আমি তো বলি ইনস্টিটিউট কোথায়, সমস্যাটা হচ্ছে বান্দরবনে। ঠিক আছে, ইনস্টিটিউট হচ্ছে বান্দরবনে, একাডেমি হচ্ছে তোমার বিদেশিতে। একাডেমি কি? বিদেশিতে। এখন কি বলবো মনে রাখবা হচ্ছে আমি আর বললাম না মুখে, আমি এমনি মনে রাখছি, কিছু করার নাই। এবার নেমনে যত বেশি ফানি হবে এমনি মনে থাকবে। একা একা খাচ্ছে, এই জন্য হচ্ছে একাডেমি কোথায়? বিদেশিতে। ইনস্টিটিউট কোথায়? বান্দরবনে, এবং সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে রাঙামাটিতে। ঠিক আছে, ক্লিয়ার?
ভালোই লাগছে, আমার দেখা যাচ্ছে কিছু বললেই রোজ খাই। আচ্ছা দেখো, আদিবাসী বা উপজাতিদের উৎসবগুলা, ঠিক আছে, এখানে উৎসবগুলো অনেক কিছু আছে, তোমার জাস্ট মেইন গুলো লাগবে। যেরকম চাকমাদের উৎসব, মেইন উৎসব হচ্ছে বিজু। বিজু হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা ধর্মীয়, আর হচ্ছে চাকমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই বিজু, এটা হচ্ছে তোমরা পয়লা বৈশাখ করে পালন করে, ঠিক আছে। তারপর তোমার ত্রিপুরাটা লাগবে, ত্রিপুরা হচ্ছে বৈশাখ। মারমাদের হচ্ছে, ও খুব 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 ভালো কথা বলছো, ভালো লাগছে। আচ্ছা, মারমাদের হচ্ছে সাংরাই, ঠিক আছে। আর মোর একটা হচ্ছে মানে মায়ের ভালোবাসা সংগ্রহ করি, তাহলে মারমা হচ্ছে সাংরাই, ঠিক আছে। আচ্ছা, গারোদের গা দিয়ে ওয়াঙ্গালা, ঠিক আছে, গারোদের গা দিয়েছে ওয়াঙ্গালা। সাঁওতালদের স দিয়ে এই সোহরাই, সাঁওতালটা লাগছে তোমার। তারপর রাখাইনটা লাগবে, রাখাইনটা মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে জলকেরি, ঠিক আছে। ওরা কি করে, আমার একদম র দিয়ে রাখাইন, র দিয়ে হচ্ছে রং খেলা, তারা জল 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 দিয়েও খেলতেছে, রং দিয়েও খেলতেছে, জলকেরি হচ্ছে রাখাইন, ঠিক আছে। মণিপুরের যেটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখবা। আর বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ, মণিপুরে থাকে কোন জেলার মধ্যে, সিলেট জেলার মধ্যে থাকে, তাহলে মণিপুরি নাচ কোথায় বিখ্যাত হবে, সিলেটে বিখ্যাত, এটা আমাদের জানা। ওকে, এরপরে দেখো উপজাতির ধর্ম। ধর্ম আমি একটাই বলছিলাম যে যেহেতু মুসলমানটা একটাই থাকে, বা যদি তুমি বলো লাউয়া, দেখো এখানে আমাদের এখানে আছে লাউয়া, তো মেইনলি পাঙ্গরা যদি বিশ্বে আসে, ওটাই আসার সম্ভাবনা হচ্ছে বেশি। তো এটা একটু ইউনিক, এটা একটু দেখবা, ঠিক আছে। খ্রিস্টান মেইনলি সবাই হচ্ছে বৌদ্ধ, যারা তুমি মেইন যারা আছে বেশিরভাগ থেকে সবাই হচ্ছে বৌদ্ধ। দেখো চাকমা, মারমা, রাখাইন, এরা সবাই কি বৌদ্ধ, ওগুলোতে অধিকাংশ থাকে কি বৌদ্ধ। আচ্ছা, সনাতনী হিন্দু মাত্র অল্প কয়েকটা আছে, তারা কারা, এই যে ত্রিপুরা, তোমার যারা লাগছে ত্রিপুরা হাজো, এটা তোমার হিন্দু, ঠিক আছে। আর খ্রিস্টান, দেখো খ্রিস্টান হচ্ছে লুসাই, খাসিয়া, গারো। তাহলে কেমন করে রাখবা যে খ্রিস্টানরা, তোমার খ্রিস্টান হচ্ছে তোমার পশ্চিম দেশে, মানে হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে ইংল্যান্ড, এরা হচ্ছে সবাই খ্রিস্টান। তো খ্রিস্টানরা একটু গাঢ়, মানে একটু সাদা থাকে, গাঢ় কালারের থাকে, তাহলে ওরা হচ্ছে গাঢ়। এবং দেখো নামগুলা সবগুলোর মধ্যে স আছে, লুসাই, খাসিয়া, খ্রিস্টান, সবকিছুর মধ্যে মিডলে স আছে, তাহলে তোমার হচ্ছে এগুলা খ্রিস্টান, ঠিক আছে। দেবতার মধ্যে নামটা খুবই জোস লাগে আমার কাছে। খাসিয়াদের দেবতার নাম কি, উবলাই নামথো, উবলাই নামথো, কি বলবো আর, যাই হোক, উবলা হুয়া আলু, উবলাই নামথো হচ্ছে খাসিয়াদের। কেউ যদি এখানে উপজাতি থেকে থাকো, আমি জানি না আসো কিনা, প্লিজ আমাকে মাফ করে দিও। এবং আপনারা যদি বলতে না আপনি এখানে উপজাতি কোথেকে আসবে, আমাদের গতবার কোন মেডিকেলে জানি চান্স পাইছে, আমাদের একটা উপজাতি গোপন চাকমা, ঠিক আছে, আমার মেবি অ্যাডও আছে, ও প্রথম একটা উপজাতি যাকে আমি দেখলাম যে চান্স পাইতে আমাদের কোর্স করে আর কি। যাই হোক, তারপরে গারোদেরটা যদি দেখবা, তাপানা, রাবুকা, নামটাই অনেক সুন্দর, এগুলো দেখবে, ঠিক আছে। আচ্ছা, বৈশাখী জিনিসটা কি, বৈশাখী হচ্ছে তোমার তিনটা অধিবাসী, ত্রিপুরা, মারমা, চাকমা, এদের তিনটা তোমার হচ্ছে বৈশাখ, তারপর সাদি হচ্ছে সাহারাই, আর হচ্ছে বিদি হচ্ছে বিজু, এই তিনটাকে মিলিত করে ওরা একটা উৎসব পালন, সেটা হচ্ছে বৈশাখী, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বৈশাখের মধ্যে যে তোমার সংক্ষিপ্ত ওরা 15 দিয়ে দিছে, মানে ওরা মানে আমি তো দিলাম, খাইতেও পারে লাউয়ারা। ঠিক আছে, ঠিক আছে, আপনারা মারামারি করে না, বুঝছি, একজন অনেক ভদ্র। আচ্ছা দেখেন, কইছে, বুঝছি বুঝছি। ওকে, দেখো এখন উৎসবের মধ্যে আমি যেটা বললাম যেগুলো লাগবে, রাখাইনদের হচ্ছে জলকেলিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার লাগবে ওদের ভাষা কি, পালি, ঠিক আছে, রাখাইনদের ভাষা কি, পালি। তারপর দেখো ত্রিপুরাদের বলেই আসছে, ওদের হচ্ছে বৈশুক, বৈশুকটা ওদের ভাষাটা খুব সুন্দর, কক বরক, নামগুলো থাকে না, মজা করে পড়তে মজা লাগে। কক বরক হচ্ছে তোমার ত্রিপুরার, ঠিক আছে। আচ্ছা, এরপরে চাকমাটা লাগবে, এটা বিজু হবে, কি আসছে, ঠিক আছে, এটা হবে বিজু। আচ্ছা, চাকমা যেটা হচ্ছে বিজু, বিজুটা লাগবে তোমার। তারপর হচ্ছে বৌদ্ধ, ওরা যেহেতু বৌদ্ধ, ওরা বৌদ্ধ পূর্ণিমা, মাখি পূর্ণিমা পালন করে, এগুলো খুবই নর্মাল, আর ওদের ভাষা চাকমাই, এটা আমরা জানি। তারপর হচ্ছে মারমাটা, সাংরাই, ওদের ভাষা দেখো পালিও, অনেক সময় পালি ভাষার কথা বলে, সব বনি ভাষার কথা বলে। আচ্ছা, এরপরে তোমার লাগবে হচ্ছে সাঁওতালেরটা দেখবে, সাঁওতালের আমরা জানি, উৎসব জানি, জাস্ট ভাষা হচ্ছে সাঁওতালি, শেষ। গারোদের আমরা জানি, গারোদেরকে আরেকটা নাম কি নামে ডাকে, মান্দি নামে ডাকে। কেন মান্দি নামে ডাকে, কারণ ওদের ভাষা হচ্ছে মান্দি, ঠিক আছে। গারোদের ইয়াকে যে ওয়াঙ্গালা বলা হয়ে গেছে আমাদের। খাসিয়াদের ইয়া লাগবে না, খাসিয়াদের তো বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখবা ওদের মন ঘেমে ঘেমে ওরা একটা ভাষার কথা বলে, সেটা হচ্ছে মন ঘেমে, ঠিক আছে। চাকমা ভাষা, ওই যে গোপন চাকমা, তোমাদের সিনিয়র ফুল মেডিকেল আমরা দেখতে হবে, সেটা জানলে মোটামুটি তোমাদের হয়ে যাবে আর কি, ও চাকমা ভাষা কেমন। আচ্ছা দেখো, সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তোমরা মনে রাখবা, গরু এবং খাসি, এটা তোমরা হয়তো অনেকবার শুনছো, গরু ও খাসি মাতৃতান্ত্রিক, গরু ও খাসি কি
মাতৃতান্ত্রিক। তাহলে গরু দিয়ে হচ্ছে গারো, খাসি দিয়ে হচ্ছে খাসিয়া, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক, মানে এদের ফ্যামিলির মধ্যে মা মেইন, তার বাবা হচ্ছে মায়ের কথা চলে, যেটা আসলে চলা দরকার। যাই হোক, মা মেইন, ইভেন তোমার সম্পত্তির উত্তরসূরিও মায়ের বংশ দিয়ে হয়, যেটা নর্মালি আমাদের বাবার ক্ষেত্রে দেখা যায় যে আমরা মায়ের পার্টের সম্পত্তি কম পাই, বাবার পার্টের আমাদের অধিকার থাকে, যে মেয়ে হইলে এক অংশ, ছেলে হইলে 2 অংশ, এরকম করে মেবি থাকে, আমি জানি না খুব ভালো করে। তো এখানে হচ্ছে কি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে মা মেইন, মাকে দিয়ে সবকিছু হিসাব করা হয়। তো দেখো অধিকার হচ্ছে পিতৃতান্ত্রিক, এবং জাস্ট গাঢ় এবং খাসি হচ্ছে তোমার মাতৃতান্ত্রিক, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে খাসিয়া গ্রামগুলোকে কি নামে রাখে? পুঞ্জি নামে রাখে। আর বেশিরভাগ ক্ষেত্রে আদিবাসীদের পেশা হচ্ছে জুম চাষ করে, ঠিক আছে। এর মধ্যে মার মাদেরটা আলাদা করে, কারণ এটা হচ্ছে বিশেষ আসার প্রশ্ন, জুম চাষ করে কোথায়, খাগড়াছড়িতে, এগুলো একটু দেখবা। মার, তুমি মেয়ে নাকি ছিল আমি জানি না, হাতে নাচাবে, বুঝছো। আচ্ছা লিখছো, আশা করি গরু এবং খাসি হচ্ছে মাতৃতান্ত্রিক, ঠিক আছে। গরু এবং খাসি হচ্ছে মাতৃতান্ত্রিক। আচ্ছা, উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান কয়টা আছে? 8টা আছে। তারপরে একাডেমি কোথায় আমরা এখন জানি। জনসংখ্যার দিক থেকে এগুলো না, যেহেতু আমাদের রিসেন্ট একবার 2022 সালে জনসংখ্যা মাপা হয়েছে, আদমশুমারি হয়েছে, একটু জাস্ট এই ইনফরমেশন লাগবে। ষষ্ঠবার আদমশুমারি কত হয়, কবে হয়? 2022 সালে, ঠিক আছে। প্রথম আদমশুমারি, আচ্ছা এটা কি বলতে পারবা? উপমহাদেশে প্রথম আদমশুমারি 1872 সালে হয়, ঠিক আছে, বাট কার শাসন আমলে হয়? কোন ব্রিটিশ শাসকের আমলে? কেউ বলতে পারবা? বলতে পারলে তাকে আজকে ক্লাসে পক্ষ থেকে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে পুরস্কার থাকে, বলো, কে বলতে পারবা? 1872 সালে এই উপমহাদেশে প্রথম আদমশুমারি হয়, কার কার শাসনামলে হয়? দেখি কেউ বলতে পারো কিনা। কেউ পারে না? সি 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 সি, সাবাস, সাদিয়া ফার্স্টে বলছে, মিফতাহুল জান্নাত সাদিয়া। না, কেনিং না, লর্ড মেও, ঠিক আছে। লর্ড মেও, লর্ড মেওর সময় এই উপমহাদেশে প্রথম আদমশুমারি হয়, ঠিক আছে। আচ্ছা, আর বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম আদমশুমারি কবে হয়? 1974 সালে। ভেরি গুড সাদিয়া, লর্ড মেও, হ্যাঁ লর্ড মেও, সবাই ভুল বলতেছে। লর্ড মেওর সময় প্রথম আদমশুমারি হয়। মেও, তুমি এমন ভাবে মেও লেখছো মনে হচ্ছে বিড়াল মেও করছে, সেটা লেখছো। আচ্ছা, তারপর দেখো, এখন একটু টিস করব। দেখো বাংলাদেশের সবচেয়ে বেশি দারিদ্র সীমা, ময়মনসিংহ জেলার লোক তো সবচেয়ে গরিব, এদের কিচ্ছু না, এদের থাকে না আমার অন্য নাই বছরের এরকম একটা অবস্থা, মানে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র সীমার নিচে থাকে হচ্ছে ময়মনসিংহ জেলার লোক। আর কুষ্টিয়া জেলার লোক হচ্ছে, এরা হচ্ছে রিচ, এরা বিদেশ টিদেশে যায়, এদের কাছে টাকা পয়সা, যদিও এটা সিলেট হওয়া হচ্ছিল, জানি না কেন, কুষ্টিয়া, কুষ্টিয়া আমাদের প্রচুর টাকা, মানে সবচেয়ে কম দারিদ্র সীমার নিচে থাকে হচ্ছে কুষ্টিয়া জেলার লোক, ঠিক আছে। আর এই যে আমরা হিসাব করতেছি, আদমশুমারি টুমারি করতেছি, এগুলা কোন গিয়া করে? নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, ঠিক আছে। আমাদের আজকে ক্লাসের পড়া এই পর্যন্ত। আপনারা ক্লাসের শেষ পর্যন্ত 100 জন ছিলেন, আমার জন্য অনেক